1971 সালে ডিসেম্বর মাস। শত্রুর পরাজয় তখন প্রায় নিশ্চিত, কেবল আত্মসমর্পণের আনুষ্ঠানিকতাটুকুই বাকি। এমন সময় বাঙালি জাতিকে মেধাশূন্য করার অভিপ্রায়ে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করে পাকিস্তানি বাহিনী এবং তাদের দেশীয় সহযোগীরা। 13-14 ডিসেম্বর একটা মাইক্রোবাস ঘুরে বেড়ায় সারা শহর। জাতির অনেক দীপ্ত সন্তানকে তুলে আনা হয় রায়ের বাজারে, হত্যা করা হয় তাদের অতি নির্মমভাবে। যদিও আনুষ্ঠানিকভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে 14 ডিসেম্বর দিনটিকে নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু জাতির উজ্জ্বল সন্তানদের হত্যার এই প্রক্রিয়া আরো অনেক প্রলম্বিত। আজ আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সকল শহীদ বুদ্ধিজীবীকে শ্রদ্ধা স্মরণ করছি। আমি নিশাত জাহান রানা এবং সুমন চৌধুরী। আমাদের সঙ্গে আরো রয়েছেন রতন দাস। যেহেতু দেশমাতৃকাই আমাদের এই বুদ্ধিজীবীদের অকাল প্রয়াণের মূল কেন্দ্র, ফলে যা শোনার অপরাধে তাদের অকাল প্রয়াত হতে হয়েছিল, তেমনি গানগুলোর মধ্যে থেকে অন্যতম প্রচারিত বেশি প্রচারিত, যা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু থেকে শেষ অবধি ছিল, তেমনি একটি গান আমি করছি। আমরা কিছু গান করব। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তোমাদের
এখানে অরণ্য ভয়, মানুষের থাবা। পাখি, ক্যাম্পাসে থেকো না কেউ, থেকো না। জানি পাখি, জানি মন মুগ্ধ হয়ে যায়। বৃক্ষে বৃক্ষে বহুদূর, ছায়ার মাদুর, রোদের ত্রিপল চোখে রেখে এই বিরচিত সবুজের সংসার। কেউ গান তবু অনুনয় গেও না এখানে, থেকো না এখানে। এক টেলিফোন কল এঁকে দিতে পারে এসে নির্দ্বিধায়। হৃৎপিণ্ড ভাঙা গলগলে স্রোতে লাল ঘাস। এখানে বন্দুক, এখানে কোনোই উচ্চারণ এলো না শান্তির। এখানে অরণ্য ভয়, মানুষের থাবা। পাখি, ক্যাম্পাসে থেকো না কেউ, থেকো না, থেকো না। স্বীকৃত হৃদয় হয়ে শুয়ে সুনিবিড় শান্তি কর্মী জোহা ঘুমোচ্ছেন তো কি। এক টেলিফোন কলে আজও এঁকে দিতে পারে এসে নির্দ্বিধায়। হৃৎপিণ্ড ভাঙা গলগলে স্রোতে লাল ঘাস। এখানে বন্দুক। ডক্টর জোহাকে বিবেচনা করা হয় প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে। ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক। প্রক্টর থাকাকালীন 1969 সালের 18 ফেব্রুয়ারি স্বৈরশাসক আইয়ুব বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হন তিনি। উত্তাল 69-এ আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিলের দাবিতে আন্দোলন দাবানলে রূপ নেয়। 20 জানুয়ারি শহীদ হন ছাত্রনেতা। হেফাজতে থাকা এই মামলার তথাকথিত আসামি সার্জেন্ট জহুরুল হকের হত্যাকাণ্ড। আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। প্রতিবাদী ছাত্ররা নেমে আসে রাজপথে। 144 ধারা জারি হলো। 18 ফেব্রুয়ারি ছাত্ররা কারফিউ ভেঙে রাস্তায় নেমে পড়ে। রাস্তায় তখন পাকিস্তানি সামরিক বাহিনী বিশ্ববিদ্যালয়ের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। বেশ কয়েকজন শিক্ষক এবং ডক্টর জোহা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পাকিস্তানি ক্যাপ্টেন মিস্টার হাদিকে অনুরোধ করেছিলেন, দয়া করে গুলি চালাবেন না, ছাত্রদের আমরা শান্ত করার চেষ্টা করছি। ডক্টর জোহা পাকিস্তানি সেনাদের অনুরোধ জানান, প্লিজ ডোন্ট ফায়ার। এরপর যদি বিশ্ববিদ্যালয়ে গুলি হয়, সেই গুলি কোনো ছাত্রের গায়ে লাগার আগে আমার বুকে বিঁধবে। আমার ছাত্ররা এখনই চলে যাবে এখান থেকে। কিন্তু সামরিক সেনারা তার অনুরোধ শুনল না, বরং আদেশ এলো ফায়ার। বেয়োনেট দিয়ে খুঁচিয়ে তাকে নির্যাতন করা হলো। মুমূর্ষু অবস্থায় তাকে গাড়িতে তুলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় নিভে যায় ডক্টর জোহার জীবন প্রদীপ। পৃথিবীর ইতিহাসে ছাত্রদের জন্য কোন শিক্ষকের এভাবে জীবন দেওয়ার ঘটনা বিরল। আকাশে মেঘে
জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হবে। পাকিস্তান সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়ক সালে এই কথা বলেই রফিকুল ইসলামকে ঘর থেকে নিয়ে যান। তার ভাই আমিনুল ইসলাম জানতেন রফিকুলকে আর কোনোদিনই ছেড়ে দেওয়া হবে না। তবু ছোট ভাইয়ের ফিরে আসার অপেক্ষায় ছিলেন তিনি। রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম ও স্বামীর ফিরে আসার অপেক্ষায় ছিলেন। রফিকুলের আর ফিরে আসা হয়নি, বরং 1 বছর পর 1972 সালের 31শে জুলাই তার স্ত্রীর কাছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি আসে। বুদ্ধিজীবীর স্বীকৃতির পাশাপাশি রফিকুল ইসলামের মৃত্যু সংবাদ লেখা ছিল তাতে। সাংবাদিকতা করতেন রফিকুল ইসলাম, ছিলেন কলেজ শিক্ষক, সাহিত্য ও শিল্পানুরাগী। 52 ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী রফিকুল ইসলাম অংশ নেন মুক্তিযুদ্ধেও। 1971 সালের 29শে জুলাই কর্মস্থল চুয়াডাঙ্গা জেলার দর্শনায় বড় ভাইয়ের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয় তাকে। রফিকুল ইসলামের জন্ম 1936 সালে পটুয়াখালী জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে। 52 ভাষা আন্দোলনের সময় ঢাকার টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন রফিকুল ইসলাম। তখন ছাত্র কর্মী হিসেবে তিনি ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। 1964 সালে দৈনিক ইত্তেফাকে সংবাদদাতা হিসেবে যোগ দেন। 1967 সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তার শিক্ষকতা শুরু হয় 1969 সালে দর্শনা কলেজে।
ছিল চাঁদ, সব তারা আলোয় ভাসলো পৃথিবী সঙ্গে ভরা, একে একে ঘুমে একই স্মৃতি মেঘলাকি দুপুর জড়ানো সে ডিসেম্বর 1971 সাল। দেশ স্বাধীন হতে আর মাত্র 3 দিন বাকি। আমরা তখন ছিলাম সিদ্ধেশ্বরীতে। শহরে তখন কারফিউ, রাস্তায় মিলিটারি। পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের জন্য বিমান থেকে চিঠি ফেলা হচ্ছে। আমি ছাদে খেলাধুলা করছি আর মা একটা চেয়ার টেনে কি যেন লিখছেন। একটা গাড়ি এসে থামে আমাদের বাসার সামনে। ছাদে দাঁড়িয়ে দেয়ালের ফাঁক দিয়ে আমরা দেখি কয়েকজন লোক আমাদের বাসায় ঢুকছে। তাদের সবাই একই রঙের পোশাক পরা, মুখ রুমাল দিয়ে ঢাকা। বাসার প্রধান লোহার কলাপসিবল দরজার কড়া নাড়ছে। আমাদের পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোক বের হয়ে কলাপসিবল গেট খুলে দেন। গাড়িতে করে আসা লোকগুলো তার কাছে সেলিনা পারভিনের পরিচয় জানতে চায়। তিনি আমাদের ফ্ল্যাটটা দেখিয়ে দেন। ভদ্রলোককে ঘরে চলে যেতে বলে লোকগুলো আমাদের ফ্ল্যাটে এসে কড়া নাড়ে। মা দরজা খুলে দেন। লোকগুলো মার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় এবং বাসায় কে কে থাকে তাও জেনে নেয়। এই সময় মার সাথে লোকগুলোর বেশ কিছু কথা হয়। আমি আর উজির মামা ততক্ষণে সিঁড়ির মাঝামাঝি এসে দাঁড়িয়েছি। আমরা উঁকি দিলে ওরা দেখে ফেলে। ওরা আমাদের দিকে বন্দুক তাক করে। আমি ও উজির মামা ভয় পাই। মা আমাদের ডেকে নিয়ে লোকগুলোর সাথে পরিচয় করিয়ে দেন। আমি মায়ের কাছে চলে আসি। এরপর লোকগুলো মাকে তাদের সাথে যেতে বলে। মা লোকগুলোকে বলেন, বাইরে তো কারফিউ, এখন যাবো কিভাবে? লোকগুলো বলে, আমাদের সাথে গাড়ি আছে, তাছাড়া আমাদের সাথে কারফিউ পাসও আছে, কোনো সমস্যা হবে না। ওরা নাছোড় বান্দা, মাকে নিয়ে যাবেই। মা তখন বলেন, ঠিক আছে, আপনারা অপেক্ষা করুন, আমি শাড়িটা বদলে আসি। ওরা বাধা দেয়, বলে, দরকার নেই, গাড়িতে করে যাবেন, আবার গাড়িতে করে ফিরে আসবেন। আমিও তখন মায়ের সাথে যেতে চাই, কিন্তু লোকগুলো আমাকে ধমক দিয়ে বলে, বাচ্চা লোক নেই জায়গা। উজির মামা কিছু বলতে চাইলে তাকেও বলে, বাড়াবাড়ি করবেন না। আমি তখন মার খুব কাছে, তার হাত ধরে আছি। মা আমার মাথায় হাত বুলান। তিনি আমাকে বলেন, সুমন, তুমি মামার সাথে খেয়ে নিও, আমি যাবো আর চলে আসবো। এই ছিল আমার জীবনে মায়ের কাছ থেকে শোনা শেষ কথা। মা ছিল একটু শীতকাতুরে, সব সময় পায়ে মোজা আর স্কার্ফ ব্যবহার করতেন। 13 ডিসেম্বর যেদিন বাড়ি থেকে মাকে ধরে নিয়ে যাওয়া হয়, সেদিনও তার পরনে ছিল সাদা শাড়ি, ব্লাউজ, সাদা স্কার্ফ, পায়ে সাদা জুতা ও মোজা। ফলে রায়ের বাজার বধ্যভূমিতে তাকে অনেক শহীদের মধ্যেও আমার আত্মীয়রা শনাক্ত পারেন খুব সহজেই।
এই সংক্ষিপ্ত বয়ানটি দিয়েছেন শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের একমাত্র ছেলে সুমন জাহিদ। সাংবাদিক সেলিনা পারভীন সাপ্তাহিক বেগম, ললনা, শিলালিপি পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি 1969-এর রাজনৈতিক আন্দোলনে শরিক ছিলেন। ছেলেকে সঙ্গে নিয়ে যেতেন জনসভায় বা মিছিলে, বুদ্ধিজীবীদের সভায়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেলিনা পারভীন ঢাকায় ছিলেন। ঔষধ, কাপড় আর শিলালিপি পত্রিকা বিক্রির অর্থ দিয়ে তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতেন। দেশ বরেণ্য বুদ্ধিজীবীদের লেখা এবং স্বাধীনতার পক্ষের লেখা প্রকাশ করে সেলিনা পারভীন পাকিস্তানি সরকার ও তার দালালদের নজরে পড়ে যান। 13ই ডিসেম্বর আল বদর বাহিনী কর্তৃক তিনি অপহৃত হন। গুলি ও বেয়োনেটে ক্ষতবিক্ষত সেলিনা পারভীনের মৃতদেহ পাওয়া যায় রায়ের বাজার বধ্যভূমিতে। Aku invite Jessica. Oh
বিশ্ববিদ্যালয়ে আরো অনেকের সঙ্গে হত্যা করা হয় 3 জন বিশিষ্ট শিক্ষককে, মীর আব্দুল কাইয়ুম, সুখরঞ্জন সমাদ্দার এবং হবিবুর রহমান। মীর আব্দুল কাইয়ুম ছিলেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক। 1939 সালের 6 জুলাই ময়মনসিংহ জেলায় তার জন্ম। মুক্তবুদ্ধি চর্চা ও অসাম্প্রদায়িক চিন্তার জন্য সুপরিচিত ছিলেন তিনি। 71-এর 25 নভেম্বরে মীর আব্দুল কাইয়ুম রাজশাহী শহরের ঘোড়ামারায় শ্বশুর বাড়িতে ছিলেন। তখন রাত 9টা। বাড়ির দরজায় কেউ টোকা দিয়েছিলেন। কাইয়ুম ও তার 7 মাসের সন্তান সম্ভবা স্ত্রী ভয়ে হিম হয়ে যান। বাইরে থেকে আওয়াজ এলো, স্যার আপনি কি একটু বাইরে আসবেন? স্ত্রী মাস্তুরা দরজা খুলতে চাননি, কিন্তু কাইয়ুম আইডি কার্ড সঙ্গে নিয়ে দরজা খুলে বের হন। দেখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিভাগের তৈয়ব আলী নামের এক অবাঙালি কর্মচারী দাঁড়িয়ে আছেন। তৈয়ব জানান এক ক্যাপ্টেন তাকে দেখা করার জন্য ডেকেছেন। উনি বাইরে গাড়িতে তার জন্য অপেক্ষা করছেন। তৈয়বের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর মীর আব্দুল কাইয়ুম আর ফিরে আসেননি। দেশ স্বাধীন হওয়ার পর 30 ডিসেম্বর স্থানীয় লোকজন রাজশাহীর পদ্মা পাড়ে বোয়ালিয়া ক্লাবের পাশে বাবলাতলায় একটি গণকবর চিহ্নিত করেন। সেখান থেকে মীর আব্দুল কাইয়ুম সহ 14 জনের মরদেহ একসঙ্গে উদ্ধার করা হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন সুখরঞ্জন সমাদ্দার। অত্যন্ত শান্তিকামী, সাধারণ, অরাজনৈতিক এক মানুষ। 1938 সালের 15 জানুয়ারি বরিশালের বানারীপাড়ায় তার জন্ম। মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তার মানুষ সুখরঞ্জন সঙ্গীত চর্চাও করতেন। 71-এর 13 এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী নগরবাড়ি নদী টার্মিনাল হয়ে রাজশাহীতে ঢুকেছিল। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পশ্চিম পাড়ায় 69-এর বি বাসায় ক্যাম্প স্থাপন করেছিল। সেটি ছিল সুখরঞ্জন সমাদ্দারের বাসার ঠিক সামনেই। 14 এপ্রিল সকাল 9:30টার দিকে পাকিস্তান সেনারা সুখরঞ্জন সমাদ্দারের বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, কিন্তু তাকে না পেয়ে ফিরে যায়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৎকালীন অবাঙালি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পাকিস্তান সেনাদের ডেকে এনে জানায় যে সমাদ্দার মুসলিম নয়, বরং একজন হিন্দু। তখন পাকিস্তান সেনারা তাকে তুলে নিয়ে যায় এবং সেদিনই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। হবিবুর রহমানের জন্ম 1921 সালের 1 জানুয়ারি নোয়াখালী জেলায়। তিনি 1955 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। 71-এর 15 এপ্রিল বিকেলে পাকিস্তানি সেনারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসা থেকে হবিবুর রহমানকে তুলে নিয়ে যায়। প্রাথমিকভাবে তাকে বিশ্ববিদ্যালয়ের জুবেলি ভবনে নেওয়া হয়েছিল, তবে পরবর্তীতে তারও আর খোঁজ পাওয়া যায়নি। কবে, কোথায়, কিভাবে তাকে হত্যা করা হয় তাও জানা যায়নি।
প্রতারণা প্রলোভন প্রলেপে হোক না আধার নিশ্ছিদ্র, আমরা তো সময়ের সারথি, নিশিদিন কাটাবো বিনিদ্র। দিয়েছি তো শান্তি, আরো দেব স্বস্তি, দিয়েছি তো সম্ভ্রম, আরো দেব অস্থি, প্রয়োজন হলে দেব এক নদী রক্ত। মৃত্যুর ভর্ৎসনা আমরা তো অহরহ শুনছি, আধার গোরের খেতে তবু তো ভোরের বীজ বুনছি। আমাদের বিক্ষত চিত্তে জীবনে জীবনে অস্তিত্বে কাল না ঘনা উৎক্ষিপ্ত, বারবার হলাহল মাপছি, তবু তো ক্লান্তিহীন যত্নে প্রাণী পিপাসাটুকু স্বপ্নে প্রতিটি দণ্ডে মেলে রাখছি। এই কালো রাত্রির সুকঠিন অর্গল কোনদিন আমরা যে ভাঙবই, মুক্ত প্রাণের সারা জানবই। আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নূতন সূর্য শিখা জ্বলবেই, চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই। জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, চলবেই, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, চলবেই, জনতার সংগ্রাম, জনতার সংগ্রাম। অপমানে অপমান নয়, সুখ সম্মান, অধিকার কার্যে রাষ্ট্রের
সবাইকে